নমস্কার, ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত। দেখো, 2021 সালে যারা ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যে WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপারটা বেরিয়েছে, টেস্ট পেপার তো হয়নি, মানে অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা হয়নি তোমাদের, ওতে সব মডেল কোশ্চেন সেট আছে। সেই মডেল কোশ্চেন সেটের MCQ কোশ্চেন এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো কিন্তু বইতে উত্তর করে দেওয়া আছে। আমি তোমাদেরকে যে সমস্ত অঙ্কগুলো আছে, প্রত্যেকটা সেটের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে। আর দেখো, যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা 3.2-তে দেওয়া আছে একটি ফ্লাক্সের আয়তন 500 সেমি কিউ। চাপ স্থির রেখে ফ্লাক্সটির উষ্ণতা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে ফ্লাক্সটি থেকে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে। দেখো, এই অঙ্কগুলো করার সময় আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা অঙ্কটা পড়ে কি কি ডাটা দেয়া আছে সেই ডাটাগুলো কিন্তু আমাদের টুকে রাখতে হবে। দেখো, প্রথমে বলছে ফ্লাক্সের আয়তন 500 সেমি কিউ, অর্থাৎ ফ্লাক্সটির প্রাথমিক যে আয়তনটা ছিল সেটা 500 সেমি কিউ। তাহলে প্রাথমিক আয়তন, আমরা প্রাথমিক আয়তনকে কি দ্বারা লিখি? প্রাথমিক আয়তন ইকুয়াল টু V1। V1 সমান 500 সেমি কিউ। এবার ফ্লাক্সটির উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে। তো প্রাথমিক উষ্ণতাটা তাহলে কত হবে? প্রাথমিক উষ্ণতা T1 ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা সবসময় জানি কি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে এটাকে 273 যোগ করে কি করতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? 298 কেলভিন, 298 কেলভিন। এবার দেখো, অন্তিম উষ্ণতা T2 ইকুয়াল টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেডকে আবার 273 যোগ করব। 273 যোগ করলে কত হবে? 5 3 8, 7 3 10, 308 কেলভিন। তাহলে দেখো, প্রাথমিক উষ্ণতা ছিল 298 কেলভিন আর অন্তিম উষ্ণতা হলো 308 কেলভিন। তাহলে V2 অর্থাৎ অন্তিম আয়তন কত হবে? তো আমরা জানি কি, অন্তিম আয়তন V2 ইকুয়াল টু লিখে নিলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নিলাম। তো আমাদের যে সূত্রটা জানা আছে কি, একটা চার্লস ও বয়েলের যে সমন্বয় সূত্র জানা আছে, তোমরা সবসময় একটাই সূত্র মনে রাখবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্রটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। দেখো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সূত্রতে তোমাদের দেওয়া আছে যে চাপ স্থির, তার মানে পির কোনো আর ফাংশন থাকলো না, তখন এই সূত্রটা হয়ে যাবে কি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এইটাই দিয়ে আমরা কিন্তু কাজ চালাবো। তাহলে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তো বের করতে হবে আমাদের কি, V2 ইকুয়াল টু হবে V1 ইন্টু T2 বাই T1। তো V1 কত দেওয়া আছে? 500। T2 কত দেওয়া আছে? 308 বাই T1 কত দেওয়া আছে? 298 কেলভিন। এইটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। অতএব V2 ইকুয়াল টু 516.77 এত সিসি বা সেমি কিউ। তাহলে দেখো, এইবার কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে? তাহলে আয়তন যে বৃদ্ধিটা হলো সেটা কত হলো? প্রথমে আয়তন ছিল কত? 500 সেমি কিউ, পরে আয়তনটা হচ্ছে 516.77 সিসি। তাহলে আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1, 516.77 মাইনাস 500, তাহলে হলো 16.77 এত সেমি কিউ বা সিসি, যেটাই লিখতে পারো। তাহলে এই হলো অ্যান্সার।
তাহলে 16.77 সেমি কিউ এত আয়তনের বায়ু ফ্লাক্সটি থেকে বেরিয়ে যাবে। বোঝা গেছে তাহলে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে ওরই অথবা দেওয়া আছে 23°C উষ্ণতায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সেমিকিউ হলে গ্যাসটির আণবিক ভর কত? দেখো একই রকমভাবে পড়ে পড়ে কী কী ডাটা দেওয়া আছে সেগুলো নোট ডাউন করো। প্রথম দেওয়া আছে 23°C উষ্ণতা, অর্থাৎ টি ইকুয়াল টু 23°C। দেখো এই পুরো অঙ্কটাতে আর কিন্তু কোনো উষ্ণতা দেয়া নেই, শুধুমাত্র এই 23°C উষ্ণতাটা দেয়া আছে। তো তাহলে এখানে শুধু উষ্ণতাটা লিখলাম, টি দিয়ে লিখলাম, T1 বা T2 দিয়ে লিখলাম না। তারপর দেখো উষ্ণতায় 752 মিলিমিটার চাপে, অর্থাৎ পি ইকুয়াল টু 752 মিলিমিটার এই চাপ, এবং কত গ্রাম গ্যাসের আয়তন দেওয়া আছে? 0.324 গ্রাম, 0.324 গ্রাম এত গ্রাম গ্যাসের আয়তন কত দেওয়া আছে? ভি ইকুয়াল টু 280 সেমি কিউ দেওয়া আছে। তাহলে গ্যাসটির আণবিক ভর কত? অর্থাৎ আণবিক ভর মানে আমাকে বের করতে বলেছে এম, ক্যাপিটাল এম, কোনো গ্যাসের আণবিক ভরের সঙ্গে। তাহলে দেখো 23°C আমি যদি কেলভিনে নিয়ে যাই তাহলে কি করতে হবে? 273 দিয়ে যোগ করতে হবে 23কে, তাহলে হয়ে যাবে কত? এটা 300 কেলভিন। তারপরে দেখো পি সমান 752 মিলিমিটার। এইটা দেখো আমরা জানি কি, এই যে ফর্মুলাটা পড়বে এটা কোন ফর্মুলাতে পড়বে সেটা তোমাদের আগে জানতে হবে। দেখো টি দেওয়া আছে, আমার ডাটা কি কি দেওয়া আছে দেখো, একটা টি দেওয়া আছে, একটা পি দেওয়া আছে, একটা ডব্লু দেওয়া আছে, একটা ভি দেওয়া আছে, তার থেকে এম বের করতে হবে। তো এই এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের কোনো ফর্মুলা জানা আছে কি? একটা ফর্মুলা জানা আছে, সেটা আমরা জানি কি, পিভি ইকুয়াল টু এন আর টি, আর এন সমান হলো ডব্লু বাই এম আর টি। তাহলে পিভি ইকুয়াল টু ডব্লু বাই এম আর টি, এখান থেকে আমি এমটা বের করব। কিন্তু এই অঙ্কটাতে কিন্তু আর এর ভ্যালুটা দেওয়া নেই। আর কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে হলো 0.082, এটা লিটার এটিএম ইউনিটে কিন্তু 0.082 এর ভ্যালু। তো তাহলে আমাকে কিন্তু সব জিনিসগুলো, চাপটাকেও অ্যাটমসফিয়ার ইউনিটে নিয়ে যেতে হবে, আর আয়তনটাকে কিন্তু লিটারে নিয়ে যেতে হবে। ব্যাস এইটুকুই করলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে দেখো পি ইকুয়াল টু যেটা আছে 752 মিলিমিটার, আমরা জানি কি চাপ 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কত? 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে 752 মিলিমিটার পারস্তম্ভের চাপটাকে যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যাই কী করতে হবে? 752 বাই 760, এইটা করে নেব এটিএম। তারপরে দেখো ডব্লু 280 সেমিকিউ, 280 সেমিকিউ আমরা জানি কি 1000 সিসি সমান 1 লিটার। তাহলে এইটাকে যদি আমি লিটারে নিয়ে যেতে চাই, 280টাকে যদি আমি লিটারে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? ভি ইকুয়াল টু 280 বাই 1000 লিটার, 280 বাই 1000 লিটার। এই হলো আমার ডেটা। এইগুলো কিন্তু যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এম বেরিয়ে যাবে। দেখো এবার পরপর বসাতে থাকো। পি সমান কত হবে? এই ফর্মুলাতে বসাও। পি ইকুয়াল টু 752 বাই 760 ইন্টু ভি, ভি ইকুয়াল টু 280 বাই 1000 ইকুয়াল টু ডাব্লু 0.324 বাই এম, এমটা তো বের করব, আর কত? 0.082, আর টিটা কত? 300। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এম সমান 0.324 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু 1000 ইন্টু
760 বাই 752 ইন্টু 280। দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখান থেকে আমরা এমটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে এম ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 28.76 এত। লাল ও বেগুনি আলোর ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ আর ও মিউ ভি হলে প্রমাণ করো মিউ আর লেস দেন মিউ ভি। কোশ্চেনটাতে একটু পিডিএফটাতে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, এটা আছে কি মিউ আর লেস দেন মিউ ভি, এইটাই প্রমাণ করতে বলেছে। দেখো খুব সহজ, আমরা প্রতিসারাঙ্কের সঙ্গে আলোর বেগের একটা সম্পর্ক আছে কি, মিউ ইকুয়াল টু সি বাই ভি, মানে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ। এই যে সি বাই ভি, সিটা কি না শূন্য মাধ্যমে আলোর বেগ, যারা জানো না তাদেরকে বলছি একটু লিখে নাও, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা হলো ওই মাধ্যমে আলোর বেগ, মানে কোনো মাধ্যমে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ, সেটাকে ভি দ্বারা লেখা হচ্ছে। আর মিউটা কি, সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক, যে মাধ্যমে আলোর বেগ সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক। এখন এই ফর্মুলাটাকে দুটো আলোর ক্ষেত্রে ব্যবহার করো, একবার রেড লাইটের ক্ষেত্রে, তো আমি কালারটাকে চেঞ্জ করে নিলাম, রেড লাইটের ক্ষেত্রে একবার ব্যবহার করো আর একবার ভায়োলেট লাইটের ক্ষেত্রে ব্যবহার করো, অর্থাৎ বেগুনি বর্ণের ক্ষেত্রে। তাহলে দেখো রেড লাইটের ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে মিউ আর সমান সি বাই ভি আর। দেখো সিটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে কিন্তু সব আলোর বেগ সমান, তাই সেটাকে আমি সি দিয়ে লিখলাম। তাহলে ভায়োলেটের ক্ষেত্রে একই রকমভাবে কি হবে ফর্মুলাটা, মিউ ভি সমান সি বাই ভি অফ ভি, মানে বেগুনি বর্ণের আলোর বেগ, এইটাকে আমি ভি ভি দিয়ে লিখলাম। এবার দেখো সি যেহেতু দুটোর ক্ষেত্রে সমান, তাহলে মিউ আর প্রপোর্শনাল 1/VR, আর এখানে মিউ ভি প্রপোর্শনাল 1/VV। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, আলোর বেগ যদি বাড়ে তাহলে তার প্রতিসারাঙ্ক কি হবে, কমবে। তো কোন মাধ্যমে আলোর বেগ বেশি, কোন কালারের আলোর বেগ যদি বাড়ে তাহলে প্রতিসারাঙ্ক কি হবে, কমবে। তো কোন আলোর বেগ বেশি, আমরা জানি কি লাল আলোর বেগ বেশি, তো লাল আলোর যেহেতু বেগ বেশি তাহলে তার প্রতিসারাঙ্কটা কি হবে, কম। তাহলে মিউ আর লেস দেন মিউ ভি, যেহেতু লাল আলোর বেগ বেশি বেগুনি বর্ণের তুলনায়, পরের কোশ্চেনটা দেখো, দুটি মৌল 3.5 এর কোশ্চেন, দুটি মৌল এক্স ও ওয়াই এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17, এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে, যুক্তি সহ লেখো। অর্থাৎ কি ধরনের যৌগ, মানে আয়নীয় যৌগ না সমযোজী যৌগ, কি ধরনের যৌগ গঠন করবে, সমযোজী যৌগ, কি ধরনের যৌগটা গঠন করবে সেটা লিখতে বলেছে। তো দেখো আমরা জানি না এক্স মৌলটা কি, এক্স এর পারমাণবিক ক্রমাঙ্ক বলছে 19, তাহলে 19 পারমাণবিক ক্রমাঙ্ককে আমরা কি করব, 2 8 8 1 ফর্মে ভাঙবো। এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এটা এন কক্ষ। তাহলে বাইরের কক্ষে কি থাকবে, একটা ইলেকট্রন থাকবে। একই রকমভাবে ওয়াই যার 17 পরমাণু ক্রমাঙ্ক, সেটাকে যদি ভাঙি 2 8 2 10 7 17। তাহলে এবার এক্সটাকে যদি অঙ্কন করি, এক্স
মৌলটাকে অঙ্কন করলাম, তাহলে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ডট দিয়ে দেখালাম। ওয়াই মৌলটাকে অঙ্কন করলাম, তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। তো 7টা ইলেকট্রনকে দেখালাম 7টা লাল কালারের ডট দিয়ে, 4 5 6 7টা। এবার দেখো এই এক্স মৌলের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে আর ওয়াই মৌলের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা মৌল চাইবে কি তার বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করতে। তো এক্স মৌলটা কি করলো, একটা ইলেকট্রন ওকে দিয়ে দিল, তাহলে এক্স তখন কি হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল, আর ওয়াই তখন কি হয়ে গেল, নেগেটিভ চার্জ হয়ে গেল। এই যখন চার্জের ব্যাপার আসে, একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান, তখন যে যৌগ গঠন করে সেটা কি যৌগ, সেটা হচ্ছে আয়নীয় যৌগ, কারণ এটা আয়নে পরিণত হয়ে গেল, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ। বোঝা গেছে? তাহলে তাহলে এটা কি যৌগে পরিণত হয়ে গেল, আয়নীয় যৌগে। পরের কোশ্চেনটা দেখো, 20 গ্রাম ভরের একটি কঠিন যৌগ এক্সকে উত্তপ্ত করলে 9 গ্রাম ভরের অপর একটি কঠিন যৌগ ওয়াই এবং বর্ণহীন গ্যাস জেড উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসটির এসটিপিতে আয়তন 5.6 লিটার হলে জেড এর মোলার ভর নির্ণয় করো। জেডের মোলার ভর নির্ণয় করতে বলছে। তো আমরা জানি না কি কি মৌল বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, সেটা জানি না, শুধু এইটুকু জানি কি 20 গ্রাম ভরের একটা কঠিন যৌগ এক্স, তাহলে এক্স এটাকে উত্তপ্ত করলে মানে এটাকে হিট দিলে কি উৎপন্ন হবে, 9 গ্রাম ভরের একটা কঠিন যৌগ যেটা বলছে ওয়াই এবং একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে যেটা জেড। তাহলে দেখো এক্স এর ভর কত বলছে, 20 গ্রাম। তাহলে আমরা এটা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার শেষে ভর অপরিবর্তন থাকে, তার মানে 20 গ্রাম যদি এক্স এর ভর হয় তাহলে ওয়াই আর জেড মিলে দুটো কিন্তু মিলে 20 গ্রাম হতে হবে। তো দেখো সেখানে বলে দিয়েছে ওয়াই এর ভরটা কত, 9 গ্রাম। তো ওয়াই এর ভর হচ্ছে 9 গ্রাম যদি হয় তাহলে অবশ্যই জেড এর ভর কত হতে হবে, 11 গ্রাম। এবার সেটাই বলছে যে একটি বর্ণহীন গ্যাস জেড উৎপন্ন হয়, উৎপন্ন গ্যাসটির এসটিপিতে আয়তন 5.6 লিটার। উৎপন্ন গ্যাসটির এসটিপিতে আয়তন 5.6 লিটার। তাহলে 5.6 লিটার হচ্ছে কি উৎপন্ন গ্যাসটির এসটিপিতে আয়তন। তার মানে এই যে জেডটা, যেটার 11 গ্রাম যার ভর, এই 11 গ্রামটার আয়তন কত হচ্ছে, 5.6 লিটার। তাহলে এর মোলার ভর কত, আমরা জানি সবসময় কি যে মোলার ভরটা কত আয়তনের ভর, সেটা হলো 22.4 লিটারের ভরই হচ্ছে কি না মোলার ভর। এইটাই সবসময় মাথায় রাখো যে মোলার ভর মানে কি 22.4 লিটার, যতটা আয়তনের ভর সেটাই হচ্ছে মোলার ভর, মানে 22.4 লিটারের ভরটাই হলো মোলার ভর। তা আমরা জানি কি যে মোলার ভর মানে কি যে 22.4 লিটারের ভরটা যত গ্রাম সেটাই হচ্ছে মোলার ভর। তাহলে দেখো 11 গ্রাম এর আয়তন কত, 5.6 লিটার। তাহলে 5.6 লিটার আয়তন হয় 11 গ্রামের, তাহলে 22.4 লিটারের ভর কত হবে, তাহলে 1 লিটার আয়তন হবে কত, 11/5.6, আর এটা 22.4 লিটারের আয়তন। তাহলে 22.4 লিটারের আয়তন হবে 11/5.6 ইন্টু 22.4। তো দুটো দশমিক উঠে গেল, তাহলে 56 4 224, তাহলে 11 ইন্টু 4 মানে 44 গ্রাম। তো 44 গ্রাম কোন যৌগের মোলার ভর 44 গ্রাম, সেটা হবে কার্বন ডাই অক্সাইড। দেখো তোমরা মিলিয়ে নাও, কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 32, 12 প্লাস 32 মানে কত 44। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা হবে কি 44, অ্যান্সারটা হবে কার্বন ডাই অক্সাইড।
মোলার ভর বের করতে বলেছে 44 এবং যৌগটা হবে কি কার্বন ডাইঅক্সাইড। দেখো যদি মোলার ভরটা বলে তাহলে 44 হবে অ্যান্সার, আর যদি বলে জেড মৌলটা কি তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটা দেখো। অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কত গ্রাম FeS এর বিক্রিয়ায় এসটিপিতে 0.224 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে? দেয়া আছে ফেরাসের 56 আর হচ্ছে সালফারের 32 দেয়া আছে। তো তোমাদের আগে বিক্রিয়াটা জানতে হবে। দেখো লঘু H2SO4 মানে H2SO4 এর সঙ্গে FeS বিক্রিয়া করে উৎপন্ন হবে কি না FeSO4 প্লাস H2S গ্যাস উৎপন্ন হবে। এবার বলছে কি অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কত গ্রাম FeS এর বিক্রিয়ায়, তাহলে FeSটাকে আণবিক ভরে ভাঙো। Fe দেওয়া আছে দেখো এখানে 56, কোনো কিছু মুখস্থর দরকার নেই, প্লাস সালফারের দেওয়া আছে 32, তাহলে কত হলো 6 2 8 5 3 8 88। এবার এখানে বলছে কি এসটিপিতে 0.224 লিটার H2S গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে H2S নিয়ে। তাহলে H2Sটাকে আণবিক ভরে ভাঙলে কী হবে 2 × 1 প্লাস সালফারের 32 মানে 2 প্লাস 32 মানে কত হলো 44। তাহলে সরি 2 প্লাস 32 তাহলে কত হলো 34। এই যে 34, তাহলে এটা হলো 88 গ্রাম, এটা 34 গ্রাম। তার মানে 88 গ্রাম FeS এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় 34 গ্রাম H2S উৎপন্ন হচ্ছে। কিন্তু দেখো এখানে কোনো গ্রাম নিয়ে কথা বলা নেই, H2S সম্পর্কে কোনো গ্রাম নিয়ে কথা বলা নেই, কি বলা আছে লিটার। তার মানে আমরা জানি কি আণবিক ভরে ভাঙলে সেইটার আয়তনটা কত হয় 22.4 লিটার। তাহলে 34 গ্রাম সমান কত 22.4 লিটার। 34 গ্রাম সমান হচ্ছে 22.4 লিটার। তাহলে 88 গ্রাম থেকে ভেঙে কি 88 গ্রাম থেকে উৎপন্ন হলো কত লিটার 22.4 লিটার উৎপন্ন হয়েছে। তো তাহলে উল্টে দাও 22.4 লিটার থেকে 4 লিটার উৎপন্ন হতে কত গ্রাম লাগবে 88 গ্রাম লাগে। এবার 1 লিটার থেকে লাগবে কত 22/4 আর কত গ্রাম বলা আছে 0.224 এত লিটার H2S গ্যাস উৎপন্ন হবে কত গ্রাম থেকে। তাহলে 88/22.4 ইন্টু 0.224। এবার দেখো শর্টকাট মেথডটা দেখো, এই ক্যালকুলেশন না জেনে 22.4কে কী করলে 0.224 পাওয়া যাবে, মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে ঠিক একই রকমভাবে এই 88কেও 100 দ্বারা ভাগ করতে হবে। তো 88কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে ক্যালকুলেশন পাওয়া যাবে কত, ক্যালকুলেশন করলে 0.88 এত গ্রাম, এইটা এত গ্রাম FeS এর বিক্রিয়ায়। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা কত হবে 0.88 গ্রাম। দেখো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব কনসেপচুয়াল কোশ্চেন, একটু ভালো করে দেখবে। একটি সমতল দর্পণের সামনে একটি বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে। একটি সমতল দর্পণের সামনে একটি বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে। তো আগে একটা সমতল দর্পণ অঙ্কন করো। দাঁড়াও, আগে একটা সমতল দর্পণ অঙ্কন করো।
একটা মনে করো এটা একটা সমতল দর্পণ এবং এই সমতল দর্পণের ক্ষেত্রে পিছনের দিকটা হলো এই দিকটা, পারদ দিকটা এই দিকটা। এই সমতল দর্পণের সামনে একটি বস্তু 10 সেন্টিমিটার দূরে আছে, মানে এখান থেকে যে বস্তুর যে দূরত্বটা, এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুর দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। সমতল দর্পণের সামনে বস্তু আছে কত? 10 সেন্টিমিটার দূরে বস্তুটা আছে, এখান থেকে বস্তুটা আছে 10 সেন্টিমিটার দূরে। তাহলে আগে এইটুকু ভাবো, একটা সমতল দর্পণের সামনে যদি 10 সেন্টিমিটার দূরে বস্তু থাকে তাহলে ওই বস্তুটার প্রতিবিম্ব কত দিকে তৈরি হবে? প্রতিবিম্ব উল্টো দিকে কত দূরে তৈরি হবে? তাহলে অবশ্যই 10 সেন্টিমিটার দূরে তৈরি হবে। আমরা জানিস কি সমতল দর্পণে বস্তুর দৈর্ঘ্য, দর্পণ থেকে বস্তুর দৈর্ঘ্য আর দর্পণ থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয়? সমান। তো তাহলে এইখানে এর প্রতিবিম্ব তৈরি হলো 10 সেন্টিমিটার দূরে। তারপর বলছে কি দর্পণটিকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হলো। দর্পণটিকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হলো, মানে এই যে আয়নাটা আছে এটাকে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হয়েছে, মানে বস্তুর দিকে 4 সেন্টিমিটার সরানো হয়েছে, এটাকে 4 সেন্টিমিটার সরানো হয়েছে। তো 4 সেন্টিমিটার যদি সরাই তাহলে কীরকম হবে? মানে দেখো এই দর্পণটাকে 4 সেন্টিমিটার অন্য কালার দিয়ে আঁকি, তাহলে বিষয়টা তোমাদের কিন্তু বোঝার সুবিধা হবে। এই দর্পণটাকে 4 সেন্টিমিটার সরিয়ে দিলাম বস্তুর দিকে, এদিকে বস্তু আছে, এটা বস্তু, এটা প্রতিবিম্ব, 4 সেন্টিমিটার সরিয়ে দিলাম, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বলো এই যে ডিস্টেন্সটা এটা কত? অবশ্যই 6 সেন্টিমিটার, কারণ প্রথম এখান থেকে বস্তু থেকে আর এই যে পুরনো দর্পণ, কালো কালারের যে দর্পণ, সবুজ কালারের যে দর্পণ, এটা কত ছিল? 10 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার যদি সরিয়ে দিই তাহলে এখন দর্পণ থেকে বস্তুর যে দৈর্ঘ্যটা, বস্তুর যে দূরত্বটা সেটা 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে ঠিক এখন যে প্রতিবিম্বটা তৈরি হবে এখনকার দর্পণ থেকে 6 সেন্টিমিটার পিছনে, তো এখনকার দর্পণ থেকে 6 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এখনকার দর্পণ থেকে 6 সেন্টিমিটার পিছনে। তো সেই প্রতিবিম্বটাকে অন্য কালার দিয়ে আঁকি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখনকার দর্পণ থেকে প্রতিবিম্বটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার দূরে এখনকার দর্পণ থেকে প্রতিবিম্বটা তৈরি হলো, কারণ এখনকার দর্পণ থেকে বস্তু আছে 6 সেন্টিমিটার দূরে। তাহলে আলটিমেটলি প্রতিবিম্বটা কত দূর সরেছে? তাও এইখানে এখন প্রতিবিম্বটা আছে, তো এই যে ডিস্টেন্সটা এটা কত? তো ভালো করে খেয়াল করো যে এই যে ডিস্টেন্সটা, দুটো দর্পণের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা কত? 4 সেন্টিমিটার। আবার এই যে দর্পণটা, যে পুরনো দর্পণ আর যে নতুন পুরনো দর্পণ আর পুরনো যে প্রতিবিম্ব, তার মধ্যে ডিস্টেন্সটা কত? 10 সেন্টিমিটার। তো তাহলে এইটুকু যদি 6 সেন্টিমিটার হয় আর এইটুকু যদি 4 সেন্টিমিটার হয়, দুটো দর্পণের মধ্যে দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, আবার নতুন দর্পণ থেকে যদি প্রতিবিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই এইটুকু কত? 2 সেন্টিমিটার, মানে পুরনো দর্পণ থেকে আর নতুন প্রতিবিম্বের দূরত্ব 2 সেন্টিমিটার। তো পুরনো দর্পণ থেকে যদি নতুন প্রতিবিম্বের দূরত্ব 2 সেন্টিমিটার হয় আর পুরনো দর্পণ থেকে পুরনো প্রতিবিম্বের দূরত্ব ছিল 10 সেন্টিমিটার, তাহলে এইটুকু যদি 2 সেন্টিমিটার হয়, বাকি এইটুকু কত হবে? 8 সেন্টিমিটার। তাহলে কি হবে না, পুরানো প্রতিবিম্ব 8 সেন্টিমিটার বস্তুর দিকে সরে যাবে, 8 সেন্টিমিটার বস্তুর দিকে সরে যাবে। দেখো ভালো করে বোঝো, একটু হাইলাইট দিয়ে আমি বোঝাই তাহলে বিষয়টা কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। একটু হাইলাইট দিয়ে আমি যদি বোঝাই, দেখো এই দর্পণটা ছিল
এবং এই বস্তুটা ছিল, দুজনের মধ্যবর্তী দূরত্ব ছিল 10 সেন্টিমিটার। তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হয়েছিল কত? 10 সেন্টিমিটার দূরে। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কখন? যখন দর্পণটাকে 4 সেন্টিমিটার সামনের দিকে সরালাম। তাহলে দর্পণটাকে সামনের দিকে যখন 4 সেন্টিমিটার সরিয়ে দিয়েছি, তাহলে এখন বস্তুটার দূরত্ব কত আছে? 6 সেন্টিমিটার। তাহলে এখন প্রতিবিম্বও তৈরি হবে কত? 6 সেন্টিমিটার দূরে। তাহলে 6 সেন্টিমিটার দূরে যদি দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে যদি প্রতিবিম্ব তৈরি হয়, কোন দর্পণ থেকে? নতুন যে পজিশনটায় দর্পণটা আছে সেখান থেকে যদি 6 সেন্টিমিটার দূরে তৈরি হয়, তাহলে পুরনো পজিশন থেকে কত দূরে আছে প্রতিবিম্বটা? পুরনো পজিশন থেকে নতুন প্রতিবিম্ব, পুরনো দর্পণের পজিশন থেকে নতুন প্রতিবিম্ব কত দূরে আছে? তাহলে দুটো দর্পণের মধ্যবর্তী দূরত্ব কত? 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার যদি দুটো দর্পণের মধ্যবর্তী দূরত্ব হয়, আর প্রতিবিম্ব দূরত্ব নতুন পজিশন থেকে যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা কত? 2 সেন্টিমিটার। পুরোটা 6, এইটুকু 4, বিয়োগ করলে কত হবে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দূরে নতুন প্রতিবিম্বটা আছে। কোনটা থেকে? না, পুরনো দর্পণের পজিশন থেকে। এবার পুরনো দর্পণ থেকে পুরনো প্রতিবিম্বের দূরত্ব কত? 10 সেন্টিমিটার। আবার এইটুকু যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে বাকি থাকলো কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্বটা 8 সেন্টিমিটার দূরে সরে এসছে। বোঝা গেছে? তাহলে পুরনো প্রতিবিম্বটা 8 সেন্টিমিটার বস্তুর দিকে সরে গেছে। পরের কোশ্চেনটা দেখো। একটি বৈদ্যুতিক হিটারের রেটিং 700 একটি বৈদ্যুতিক হিটারের রেটিং 220 ভোল্ট 750 ওয়াট হলে রোধ নির্ণয় করো। তো দেখো, খুব সহজ রোধ নির্ণয় করা। রোধ নির্ণয় কি? আমরা কিছুই জানি না, ভি ইকুয়াল টু আই আর ওহমের এই ফর্মুলাটা জানি। আর একটা জানি কি? পি ইকুয়াল টু আই ভি, অর্থাৎ ক্ষমতা সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে এখান থেকে আই সমান আমরা কি পেয়ে যাব? ভি বাই আর। সেটা যদি এই ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে পাবো কি? ভি বাই আর ইন্টু ভি। তাহলে হয়ে গেল কত? ভি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা পেলাম। তাহলে এখান থেকে রোধ নির্ণয় করতে বলেছে। রোধ আর সমান কি পাবো? ভি স্কোয়ার বাই পি। দেখো কি কি ডাটা দেওয়া আছে? বৈদ্যুতিক হিটারের ভোল্টেজ দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে কত? 220 ভোল্ট। আর পাওয়ার দেওয়া আছে কত? 750 ওয়াট। তো এই দুটো ডাটা দেওয়া আছে, আমার রোধটা বের করতে বলেছে। তো আর সমান কি? ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার মানে 220, তার স্কোয়ার মানে 220 ইন্টু 220 বাই পি কত? 750। তো এইটাকে ক্যালকুলেশন করলে হবে 64.53 এত ওহম। 64.53 ওহম। পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা একটু বড় কোশ্চেন, ভালো করে মন দিয়ে দেখবে। এ ও বি দুটি তারের দৈর্ঘ্য সমান এবং তাদের ব্যাসের অনুপাত কত বলছে? 4:3 এবং রোধাঙ্কের অনুপাত 8:5। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে তার দুটিতে উৎপন্ন তাপের অনুপাত কত? আগে শেষ থেকে ধরে এসো, উৎপন্ন তাপের অনুপাত কত? তাহলে আমরা জানি কি, যখন কোনো তারে তাপ উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপের ফর্মুলা হলো H সমান I স্কোয়ার আর টি বাই জে, এই ফর্মুলাটা। এবার দেখো, দুটো তারের অনুপাত বের করতে বলেছে। কি কি ডাটা সেম থাকবে? টি দেয়া নেই, মানে কোনো সময় বলা নেই, মানে দুটো তারের ক্ষেত্রে সেম সময়। 5 মিনিট যদি এই তারটার মধ্যে কারেন্ট যায়, তাহলে ওই তারটার মধ্যেও 5 মিনিট কারেন্ট যাবে। তাহলে দুটো তারের ক্ষেত্রে টি সেম, তাহলে টির গল্প নেই। জে তো কনস্ট্যান্ট, জুল হিটিং কনস্ট্যান্ট, তাহলে ওরও গল্প নেই। তাহলে থাকছে কি? এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর আর।
এইবার বলছে তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, তো কোনো দুটো রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তো সেই শ্রেণী সমবায়টাকে নিয়ে যদি একটা আমি ভোল্টেজ সোর্সের সঙ্গে যুক্ত করি, তাহলে সেখানে যে কারেন্টটা প্রবাহিত হয় R1-এর মধ্যে দিয়ে যে কারেন্টটাই যায়, R2-র মধ্যে দিয়ে কি হয়, সেই একই পরিমাণ কারেন্টটাই যায়, I কারেন্টটাই চলে যাচ্ছে R1-এর মধ্যে দিয়ে, আবার R2-র মধ্যে দিয়ে। আমরা জানি কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আর আইও সেম হয়ে গেল। তাহলে থাকছে কি এইচ সমানুপাতিক আর। তার মানে এখানে দুটো তড়িৎ কোষ বলেছে, দুটো, তার মানে এখানে দুটো তার বলেছে, তো দুটো তারের ক্ষেত্রে H1/H2 যেটা, সেটা হবে অ্যাকচুয়ালি কি R1/R2। কেন R1/R2 হলো বুঝতে পারলে? তাহলে H সমান I² RT/J ছিল, সেখানে I সেম, T সেম, J সেম। তাহলে থাকছে পড়ে কিসের উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র ডিপেন্ড করছে কি আর এর উপর। তাহলে H1/H2 সমান R1/R2। এবার কি কি ডাটা দেওয়া আছে দেখো। বলছে ব্যাসের অনুপাত, মানে D1 দ্বারা লিখলাম ব্যাস, D1/D2 সমান 4/3। তাহলে এই ব্যাসটাকে যদি আমি অর্ধেক করি পাবো কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা হয়ে যাবে R1/R2 সমান, এটা হয়ে যাবে কত, 2, 4-এর হাফ 2 আর 3-এর হাফ 1.5 মানে 1.5 হয়ে গেল। R1/R2 সমান 2/1.5। এবার বলছে রোধাঙ্কের অনুপাত, রোধাঙ্ককে কী দ্বারা লেখা হয়? ρ1 আর ρ2 দিয়ে। ρ1/ρ2 সমান 8/5। এইটা হলো কি রোধাঙ্ক। এখন তার দুটিকে শ্রেণী সমবায়ে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে তার দুটিতে উৎপন্ন তাপের অনুপাত কত? তাহলে দেখো, আমরা জানি কি আর সমান ρL/A, এটা হচ্ছে তারের ক্ষেত্রে ফর্মুলা, R=ρL/A। এবার বলছে দুটো তারের দৈর্ঘ্য সমান, দুটো তারের যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে এল এর কোনো আর ফাংশন থাকলো না, দৈর্ঘ্য দুটো তারের ক্ষেত্রে সমান। তাহলে R1/R2 এটা সমান হচ্ছে কি ρ1/A1/ρ2/A2। এই ρ1/A1 আর ρ2/A2 এইটা বের করতে পারলেও হয়ে যাবে। তো দেখো ρ1/A1, ρ1 কত, 8/A1। A1 মানে কি এরিয়া, মানে তারের ক্ষেত্রফল এইটা। তো এই যে ক্ষেত্রফলটা, এটা কি বৃত্ত, মানে এর ক্ষেত্রফল πr²। তাহলে এটা হবে কি πr1 স্কোয়ার, r1 স্কোয়ার মানে 2 স্কোয়ার বাই ρ2 মানে 5/A2 মানে πr2 স্কোয়ার, r2 মানে 1.5 স্কোয়ার। তাহলে হচ্ছে কি 8/4π, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 × π। এবার নিচে আছে 5/π × 1.5 স্কোয়ার, তাহলে 1.5 স্কোয়ার হবে 2.25 π/5। তো এই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, 4, 2, তাহলে থাকছে 2 × 2.25/5। তাহলে 2 × 2.25, এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি করে নিলাম কি 5 × 2, মানে ওপরেও 2 গুণ করে দিলাম। তাহলে 4 × 2.25/10। তো 4 × 2.25 মানে 9/10। তাহলে R1/R2 = হলো কি 9/10। আবার এখানেই দেখো R1/R2 সমান কি ছিল, H1/H2। তার মানে H1/H2 = হলো 9/10। তাহলে উৎপন্ন তাপের অনুপাত হলো 9:10। এই হলো অ্যান্সার। বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেনটা দেখো।
দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম। তো ধরলাম দুটো রোধ প্রথমে শ্রেণী সমবায়ে যোগ করেছি, তো দুটো রোধ একটা R1 ধরলাম, একটা R2 ধরলাম, আবার অপর ক্ষেত্রে দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়েছে, একটা R1 একটা R2, মানে সেই রোধ দুটোকে। তো প্রথম দুটো রোধকে শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধ বলছে 12, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু কত হচ্ছে 12। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধটা কত হয় 1/R ইকুয়াল টু আমরা জানি কি 1/R1 প্লাস 1/R2। তাহলে এটা হবে কি R1 R2 লসাগু হবে, এটা হবে R2 প্লাস R1, এটা 1/R, তাহলে R সমান হবে কি R1 R2 বাই R1 প্লাস R2 এইটা। তো R1 R2 বাই R1 প্লাস R2 এইটা সমান কত হলো 5/3 ওহম। তাহলে দেখো R1 প্লাস R2 এইটা 12, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, আর এটা R1 R2 বাই R1 প্লাস R2 সমান 5/3, এইটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার দেখো এই যে R1 প্লাস R2 সমান 12, নিচে দেখো একটা R1 প্লাস R2 আছে, তাহলে R1 R2 বাই R1 প্লাস R2 জায়গায় আমি কি লিখে দিলাম 12 লিখে দিলাম, সমান 5/3 হলো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি R1 ইন্টু R2 সমান 20, মানে দুটো রোধের গুণফলটা আমরা পেয়ে গেলাম কি R1 ইন্টু R2 সমান 20। তাহলে R1 সমান 20/R2 এইটা পেলাম। তো এই R1 সমান 20/R2 এইটা নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে কি হবে 20/R2 প্লাস R2 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে R2 লসাগু হবে 20 প্লাস R2 স্কোয়ার, 20 প্লাস R2 স্কোয়ার সমান 12R2। তাহলে R2 স্কোয়ার মাইনাস 12R2 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটাকেই যদি আমি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে কি হয়ে যাবে R2 স্কোয়ার মাইনাস 10 প্লাস 2R2 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে R2 স্কোয়ার মাইনাস 10R2 মাইনাস 2R2 প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে R2 স্কোয়ার মাইনাস 10 কমন নিলে, সরি এই দুটো থেকে, এখান থেকে R2 যদি কমন নিই তাহলে R2 মাইনাস 10 মাইনাস 2 যদি কমন নিই তাহলে R2 মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে থাকছে কি R2 মাইনাস 10 আর এটা ইন্টু R2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে R2-র ভ্যালু একটা আসছে 10 আর একটা আসছে 2। একই রকম এইবার দেখো R1 প্লাস R2 সমান আমরা কি জানি 12 ছিল, এই যে সমীকরণটা R1 প্লাস R2 ইকুয়াল টু 12। তো R1 প্লাস R2 ইকুয়াল টু 12 যদি হয়, এইবার R2-র জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, তো R2-র জায়গায় যদি আমি 10 বসিয়ে দিই তাহলে R1 সমান কত হবে R1 সমান হবে 2। আর R2-র জায়গায় যদি 2 বসাই, R2-র জায়গায় যদি 2 বসাই, এই ইকুয়েশনে যদি 2 বসাই তাহলে R1 সমান কত হবে 10। দেখো R1 সমান 10। তার মানে কি দুটোর প্রত্যেকটা রোধে দুটো করে ভ্যালু আসছে, মানে R2 যখন 10 তখন R1 2, আবার R2 যখন 2 তখন R1 10।
তবেই তো R1 প্লাস R2 মিলেই 12। এবার যেটা কেউ প্রথমটা R1 ধরতে পারে, সেকেন্ডটা R2 ধরতে পারে, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। তাহলে R1 আর R2 ভ্যালু হলো 2, 10 বা 10, 2। বোঝা গেছে তাহলে?